দুর্গাপুজোর প্রাককালে যখন গোটা শহর আস্তে আস্তে আলোয় সেজে উঠছে, সমস্ত লোকেরা মেতে উঠছে পুজোর আনন্দে, ঠিক সেই সময়ই আমরা হাওড়া স্টেশন থেকে রওনা দিলাম আমাদের এবারের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। দেখতেই পারছেন হাওড়া স্টেশনও পুজোর আনন্দে আলোয় আলোকিত হয়ে উঠেছে। চারিদিকে পুজো পুজো রব, গোটা হাওড়া স্টেশনও দুর্গাপুজোর সাজে সেজে উঠেছে। আমাদের এবারের ট্রাভেল সিরিজে আমরা একটা নয়, দুটো নয়, তিনটে আলাদা আলাদা জায়গায় যাব, কিন্তু প্রথম গন্তব্যস্থল হলো রণথম্বোর টাইগার রিজার্ভ। আর তার জন্যই আমরা হাওড়া স্টেশন থেকে হাওড়া যোধপুর এক্সপ্রেসে করে রওনা দিলাম রণথম্বোরের উদ্দেশ্যে। আমাদের সিট ছিল থার্ড এসি ইকোনমি ক্লাসে। থার্ড এসির ইকোনমি ক্লাসের সিটগুলো এবং কোচটাও নতুন ধরনের হলেও একটু বেশ ঘিঞ্জি ধরনের, মানে থার্ড এসির তুলনায় এখানে সিট সংখ্যা বেশি হওয়ায় একটু কনজেস্টেড লাগে। হাওড়া থেকে প্রায় সঠিক সময়ে ট্রেনটি ছেড়ে রওনা দিল যোধপুরের উদ্দেশ্যে। যদিও ট্রেনটা হাওড়া থেকে যোধপুর পর্যন্ত যাবে, কিন্তু আমাদের গন্তব্যস্থল কিন্তু তার অনেকটা আগেই। হাওড়া থেকে রণথম্বোর যাওয়ার বেশ কয়েকটা উপায় রয়েছে, আমি এক এক করে সবগুলো আপনাদেরকে বলছি। রণথম্বোর যেতে গেলে সবচেয়ে কাছের স্টেশন হলো সওয়াই মাধোপুর স্টেশন। তবে হাওড়া থেকে সরাসরি সওয়াই মাধোপুরের কোনো ট্রেন নেই। আপনারা জয়পুর এসে জয়পুর থেকে ট্রেন চেঞ্জ করে আসতে পারেন সওয়াই মাধোপুরে। আপনারা সরাসরি ট্রেনে করে জয়পুর অথবা প্লেনে করে জয়পুর এসেও সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন রণথম্বোর টাইগার রিজার্ভে। আমরা চাইলে জয়পুর এসে জয়পুর থেকে ট্রেন চেঞ্জ করে পৌঁছতে পারতাম সওয়াই মাধোপুর, কিন্তু যে টাইমে আমাদের ট্রেনটা জয়পুর পৌঁছাবে সেখান থেকে তখন আর সওয়াই মাধোপুরের কোনো ট্রেন ছিল না। তাই আমরা জয়পুরে না নেমে আমরা নামলাম ভরতপুরে, জয়পুরের বেশ কিছুটা আগে, এবং সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা রওনা দিলাম সওয়াই মাধোপুরের উদ্দেশ্যে। হাওড়া যোধপুর এক্সপ্রেস জয়পুরে পৌঁছয় ঠিক 12টার সময়ে, আর আমরা এভাবে ভরতপুর থেকে চেঞ্জ করে সওয়াই মাধোপুর যাওয়ার জন্য আমরা ঠিক 1টার মধ্যে পৌঁছে গেছিলাম সওয়াই মাধোপুরে। চারিপাশের আলো দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই যেটা দুপুর 1টা নয়, রাত্রি 1টার কথা বলছি। আর রাত্রিবেলা বাইরে গিয়ে কোথাও হোটেল খোঁজাটা যথেষ্ট চাপের, তাই আমরা সওয়াই মাধোপুরে আগে থেকেই বুক করে রেখেছিলাম রিটায়ারিং রুম, এবং রিটায়ারিং রুমে পৌঁছেই প্রচণ্ড টায়ার্ড থাকার জন্য আমরা তড়িঘড়ি শুয়ে পড়েছিলাম। কাল সকালে আপনাদের রিটায়ারিং রুম এবং এই রিটায়ারিং রুম সম্বন্ধে বাকি সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দেব। হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ট্রাভেল সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা আরেকটা ওয়াইল্ড লাইফ ট্রাভেল সিরিজ হতে চলেছে। এই সিরিজে আমরা একটা নয়, দুটো নয়, একসাথে 3টা টাইগার রিজার্ভ কভার করব। রাজস্থানের রণথম্বোর টাইগার রিজার্ভ এবং মধ্যপ্রদেশের বান্ধবগড় এবং পেঞ্চ টাইগার রিজার্ভ। এই মুহূর্তে আমরা আছি রণথম্বোর টাইগার রিজার্ভের কাছে। এখন আমরা আছি সওয়াই মাধোপুর রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুমে। সওয়াই মাধোপুর যেই স্টেশনে আপনাকে আসতে হবে রণথম্বোর আসতে গেলে, সেই স্টেশনের রিটায়ারিং রুমে গতকাল রাত্রে আমরা এসে পৌঁছেছি। রাত হয়ে গেছিলো, সেই জন্য আমরা এখানেই রিটায়ারিং রুমে স্টে করেছিলাম। অনলাইনে আগে থেকে রিটায়ারিং রুম বুক করা ছিল, মাত্র 300 টাকা চার্জ পড়েছিল আমাদের। তবে রিটায়ারিং রুমের অবস্থা খুব একটা ভালো না, এসিও নেই, নন এসি। তবে হ্যাঁ, এসি রিটায়ারিং রুমও ছিল, আমরা যেহেতু সেটা পাইনি তাই নন এসিটাই বুক করেছিলাম। আপাতত এখন 5টা বাজে, আমরা এখন রওনা দেবো রণথম্বোর টাইগার রিজার্ভের যে জোন রয়েছে 1 থেকে 5, সেখানের যে মেন এন্ট্রি গেট সেখানের কাছাকাছি যাব। বোর্ডিং পাস অলরেডি জেনারেট হয়ে গেছে, আমরা ড্রাইভারকে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তারপর আমরা সাফারির জন্য এন্ট্রি নেব। আজকে আমাদের সাফারি রয়েছে জোন নাম্বার 3-তে। তো চলুন দেখা যাক আজকে সাফারিটা কীরকম কী হচ্ছে, সঙ্গে থাকবেন। এই হলো রিটায়ারিং রুমের ব্যালকনি। ব্যালকনি থেকে একদম স্টেশনের আউটসাইডটা দেখতে পাওয়া যায়। একদম সওয়াই মাধোপুর স্টেশনের বাইরেটা এটা। বাইরে দেখতে পাচ্ছেন বেশ কিছু অটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই পাশটা হচ্ছে ব্যালকনির করিডোর। বাইরেটা অতটা সুন্দরভাবে সাজানো, ভেতরটা ঠিক অতটা সুন্দর নয়। সুন্দর হলে খুশি হতাম। যাই হোক, রাত্রি কাটানোর জন্য মোটামুটি ঠিক আছে আর কি। গাইডের সাথে কথা বলে আমরা এখন চলে এসেছি ডক্টর রাম সিং সার্জিক্যাল হসপিটালের এইখানে। আর এখানে এসে যেটা বুঝতে পারলাম, এখান থেকেই মোস্টলি ক্যান্টার আর জিপসি এইগুলো ছাড়ে। সব এইখানে এসেই প্রথমে একবার হল্ট দেয়, তারপর যায়। এখানে চায়ের দোকান আছে, চাটা খেয়ে তারপর আবার সবাই যায়। আর এই জায়গার আশেপাশেও কিন্তু প্রচুর হোটেল রিসর্টস রয়েছে। তো আপনারা যদি স্টের জন্য চান তো এখানেও স্টে করতে পারেন, তাহলে এখান থেকেই আপনাদের একবারে পিক আপ হয়ে যাবে। আর এর থেকে আগে চাইলে, মানে গেটের দিকে, টুয়ার্ডস গেটের দিকে চাইলেও আপনারাও থাকতেই পারেন।
তাহলে সেখান থেকে আপনার পিক আপ হয়ে যাবে। প্রায় মিনিট 15-20 অপেক্ষা করার পর আমাদের গাইড জিপসি নিয়ে হাজির হলেন এবং আমরা জিপসিতে চড়ে রওনা দিলাম রণথম্বোর টাইগার রিজার্ভের মেন গেটের উদ্দেশ্যে। রণথম্বোরে মোট 10টি জোন রয়েছে। এর মধ্যে 1 থেকে 5 নম্বর জোন হলো কোর জোন, আর বাকি 5 থেকে 10 নম্বর জোনটা হলো বাফার জোন। 1 থেকে 5 নম্বর জোনে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে গণেশ ধাম গেট পর্যন্ত, আর 5 থেকে 10 নম্বর জোনের জন্য ঠিক এর অপোজিট দিকে যেতে হবে। দুটো জায়গার মধ্যে দূরত্ব প্রায় অনেকটাই। 1 থেকে 5 নম্বর জোনে যাওয়ার জন্য দু জায়গায় চেকিং হয়। প্রথমে এই গণেশ ধাম গেটের এখানে একবার চেকিং হয়, তারপরে ভেতরে আরেকবার ঢোকার সময় ওইখানে আরেকবার ফাইনাল চেকিং হয়ে তারপরে এন্ট্রি হয় মেন জোনে। গণেশধাম গেট দিয়ে এন্ট্রি করার পর যে জায়গাটার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, এটা কিন্তু টাইগার রিজার্ভের অন্তর্বর্তী এলাকা। এখানেও কিন্তু অনেক সময় বাঘ বা অন্যান্য প্রাণীরা কিন্তু চলে আসে। এখানে যে আপনারা বাইক দেখলেন, এখানে কিন্তু ভেতরে একটা মন্দির রয়েছে, সেটা একটা গণেশ মন্দির। আর এই গণেশ মন্দির দর্শনের জন্য প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে আসেন। সেই জন্য আপনারা রণথম্বোরের যত ভিডিওই দেখবেন, কোনো না কোনো ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে এই জোনের ভিতরে, যে এই জঙ্গল এরিয়ায় ঢোকার পরও অন্যান্য সাধারণ লোকেরা হয় গাড়ি নিয়ে অথবা বাইকে করে অথবা হেঁটে চলাফেরা করছে। আর আমার মনে হয় এই ব্যাপারটাতে কর্তৃপক্ষের আরেকটু বেশি নজর দেওয়া উচিত, কারণ প্রায়শই এই জায়গাতে হিউম্যান অ্যানিমেল কনফ্লিক্ট প্রায়ই দেখা যায়, এবং যারা ফরেস্ট সাফারি করতে আসেন তারা যথেষ্ট ওয়াকিবহাল থাকেন জঙ্গলের এনভায়রনমেন্ট এবং জঙ্গলের রুলস নিয়ে। কিন্তু এই সমস্ত পূর্ণার্থী যারা আসেন তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসের একটু অভাব থাকার জন্য প্রায়শই হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট দেখতে পাওয়া যায়। তাছাড়াও অনেক সময় জঙ্গলি জানোয়ারদের এই সব লোকেরা টিজ করতেও দেখা যায় কিন্তু। তাই এই ব্যাপারটা নিয়ে ভবিষ্যতে কর্তৃপক্ষের কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন রয়েছে। গল্প করতে করতেই আমরা কিন্তু পৌঁছে গেছি জোন নাম্বার 3-র মেন জায়গায়। জঙ্গলে ঢোকা মাত্রই একটি ময়ূর দেখলাম রাস্তার উপরে আমাদেরকে ওয়েলকাম করছে। আমাদের গাড়ির সামনে সামনে ঠিক বেশ কিছুটা রাস্তা দৌড়ে যাওয়ার পর সে আবার জঙ্গলের ভিতরে চলে গেল। কিছুটা এগিয়েই পাশে যে জলাশয় রয়েছে, সেই জলাশয়ের মধ্যে আমাদের গাইড হাত দিয়ে দেখালেন একটা কুমির জলের মধ্যে সাঁতরে বেড়াচ্ছে। রণথম্বোরের জলাশয়গুলোর মধ্যে প্রচুর পরিমাণ কুমির কিন্তু দেখা যায়। বিভিন্ন সময়ে আসলে আপনারা দেখতে পাবেন কখনো কুমিররা পাড়ে বসে রোদ পোহাচ্ছে, আবার কখনো জলের মধ্যে সাঁতরে বেড়াচ্ছে। আরও কিছুটা এগোতেই দেখা হলো হরিণের একটা দলের সাথে। এটা হলো স্পটেড ডিয়ার, আর এই স্পটেড ডিয়ারই সবচেয়ে বেশি সংখ্যায় এই রণথম্বোর টাইগার রিজার্ভের মধ্যে দেখতে পাওয়া যায়। যদিও অন্যান্য ধরনের হরিণ রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সংখ্যায় আপনারা এই স্পটেড ডিয়ারকেই দেখতে পাবেন। এর আগের আমাদের রণথম্বোরের ভিডিও আপনারা যদি দেখে থাকেন, সেখানে আপনারা দেখতে পাবেন রণথম্বোর জঙ্গলটা পুরো ড্রাই ছিল, গাছে একটাও পাতা কিন্তু ছিল না। সেটা ছিল গরমের সময়ের ভিডিও। কিন্তু এই যে ভিডিওটা দেখছেন, এটা পুজোর সময় হওয়ায় বর্ষাকালের পর এই প্রথম জঙ্গল এই টাইমে খোলে। মানে কোর জোনগুলো বর্ষার টাইমে কিন্তু বন্ধ থাকে, আবার সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে এই জঙ্গলগুলো আবার খুলে যায় সাফারির জন্য। আর দেখতেই পাচ্ছেন বর্ষা হওয়ার জন্য সমস্ত গাছে কিন্তু পাতা ভর্তি, চারিদিকে সবুজে সবুজ, ঘাস থেকে শুরু করে গাছের পাতা সবই কিন্তু সবুজে ভরে গেছে, এবং চারিদিকে জলেরও কোনো অভাব নেই। তাই এই সময়ে বাঘের দেখা পাওয়াটা কিন্তু একটু কঠিন, কারণ বাঘকে জলের জন্য বেশি দূর যাত্রা করতে হয় না, অতএব বাঘকে ট্র্যাক করা একটু কঠিন হয়ে পড়ে। কঠিন হলেও অসম্ভব কিন্তু না। আর রণথম্বোরে লোকে সাধারণত বাঘ দেখতেই বেশিরভাগ আসে, কারণ এখানকার বাঘেরা অতটা বেশি সাই হয় না। লোকজন দেখলে অতটা কিন্তু এরা ভয় পায় না, তাই সহজেই বাঘের দেখা মেলে, এবং বাঘের দেখা পেলে অনেকক্ষণ ধরেই তার ফটো ভিডিও করার সুযোগও তারা দেয়। আমাদের গাইড কিন্তু প্রাণপণে করে চলছিলেন বাঘের খোঁজ। সে কোনো পাগমার্কি হোক, বা দূর থেকে বাঘের কোনো গর্জনের আওয়াজই হোক, বা কোনো অ্যানিমেল কলই হোক, কোনো কিছুকেই বাদ ছাড়ছিলেন না।
বেশ কিছুক্ষণ এইভাবে খুঁজে চলার পর হঠাৎই আমাদের নজরে পড়ল ফ্রেশ পাগমার্ক, এবং এই পাগমার্কগুলো জাস্ট রিসেন্ট পাগমার্ক। কিছুক্ষণ আগেই বাঘ এই পথ দিয়ে নিশ্চয়ই গেছে। দেখতে দেখতেই অন্যান্য জিপসিও এসে ভিড় করলো একই জায়গাতে, কারণ যেখানে বাঘের খোঁজ সেখানেই জিপের ভিড়। এরপর শুরু হলো অপেক্ষার পালা। অপেক্ষা করে কান পেতে শুনতে চেষ্টা করা হলো কোনো রকম অ্যালার্ম কল পাওয়া যাচ্ছে কিনা, কারণ জঙ্গলে যখন বাঘ মুভ করে আদার অ্যানিমেলরা বাঘকে দেখে কিন্তু অ্যালার্ম কল করে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও কোনো অ্যালার্ম কল কিন্তু পাওয়া যায়নি, কিন্তু আবারই কিছুক্ষণের মধ্যেই বাঘের গর্জনের আওয়াজ ভিতর থেকে ভেসে এলো। কিন্তু প্রচুর আওয়াজ করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। थोड़ा सा तेल पे नीचे पहले दिखा বেশ কিছুক্ষণ এইভাবে অপেক্ষা করার পর হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে এলো বাঘটি এবং মেন রাস্তা ধরে চলা শুরু করলো। আর যেই না সেই মেন রাস্তা ধরে চলা শুরু করলো, জিপসিগুলো তার পেছনে কিন্তু লেগে পড়লো। আর সামনের দিকেও বেশ কিছু জিপসি থাকার জন্য অগত্যা বাঘটা কিন্তু মেন রাস্তা দিয়ে চলা বাদ দিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়লো। সামনের যদি জিপসিগুলো না থাকতো তাহলে হয়তো বাঘটা আরও বেশ কিছুক্ষণ এইভাবেই মেন রাস্তা দিয়ে হেঁটে যেত। বাঘেদের পায়ের থাবা কিন্তু নরম হয়, তাই সাধারণত তারা মেন রাস্তা দিয়েই হাঁটা পছন্দ করে। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা বাঘ কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না। বাঘটা জঙ্গলের ভিতর ঢুকে যাওয়ার পরে আমরা বেশ কিছুক্ষণ কিন্তু ওই জায়গাতে অপেক্ষা করলাম যদি বাঘটা বেরিয়ে আসে, কিন্তু এত সংখ্যক গাড়ি হয়ে গেছিল আর রাস্তার মধ্যে বিন্দুমাত্র জায়গা না থাকার জন্য বাঘটা কিন্তু আর বেরোয়নি। দূর থেকে আমরা বাঘের গর্জন কিন্তু তখনও পেয়ে যাচ্ছিলাম। এরপর ওই একই জায়গায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও বাঘের দেখা আর মেলেনি। এই জায়গার মধ্যে যদিও আরেকটা বাঘও ছিল, বাঘের মুভমেন্ট হচ্ছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু বাঘটা ঝোপের মধ্যে এত ডিপ ভিতরে ছিল যে আর তাকে দেখতে পাওয়া যায়নি, এবং আগের যে বাঘটা জঙ্গলের ভিতরে চলে গেছিলো সেটাও আর বাইরে বেরোয়নি। দেখতে দেখতে সাফারির টাইমও শেষ হয়ে যাচ্ছিল, তাই আমরা অন্যদিকে রওনা দিলাম। The monitor lizard. দেখো মনিটর লিজার্ড In the tree, the monitor lizard very camouflage. Exact color. Yeah, very camouflage. Very camouflage. আমরা এখন রয়েছি রাজবাগ লেকের পাশে, আর এই লেকের পাশেই দেখতে পেলেন একটা গাছে মনিটর লিজার্ড পুরো ক্যামোফ্লেজ হয়ে বসছিল। লেকের ধারে অনেক পাখির আনাগোনাও আসছিল, মোস্টলি রেড ওয়াটার ল্যাপউইংগুলো ছিল, আদার বার্ডসও ছিল, তবে টাইগারও অনেক সময় এই লেকের ধারে দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে তাদের কোনো পাত্তা নেই এখানে। লেকের আরেকটু অন্যদিকে গিয়ে বরং আমরা একটা উলি নেকেড স্টর্ককে দেখতে পেলাম, যে সকালবেলা প্রিনিং করতে ব্যস্ত ছিল। উলি নেকেড স্টর্ক ফ্যামিলির একটা বার্ড, একটা বড় সাইজের বার্ড এটা। পিছনের কিংফিশারটা দেখে আপনারা সাইজের আন্দাজ করতে পারছেন আশা করি। এই পাখিটির গলার কাছে যে সাদা রঙের লোমগুলো রয়েছে সেগুলো অনেকটা উলের মতো দেখতে বলে এর নামকরণ হয়েছে উলি নেকেড স্টর্ক। গলার সাদা লোম বাদ দিয়েও পাখিটির গোটা গায়ের পালকগুলোও কিন্তু রং বেরঙের, যদিও বেশিরভাগ সময় দেখলে কালো মনে হয়, কিন্তু লাইট ঠিকঠাকভাবে রিফ্লেক্ট হলে এর কালারগুলো ভালোভাবে বোঝা যায়। জঙ্গলের মধ্যে যখন আমরা বাঘের খোঁজ করে চলেছি, হঠাৎই সুকল্পা কিছু একটা দেখে গাড়ি পেছোতে বলল। গাড়ি পেছানোর পরেই হঠাৎ দেখলাম একটা গাছের মধ্যেই দুটো বড় সাইজের আউল। গাইড দেখে বললেন এই দুটো হলো ব্রাউন ফিশ আউল। এই আউলগুলো যথেষ্ট বড় আকারের হয় এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট আউল আপনি বলতে পারেন। দূরে থাকা সত্ত্বেও পাখিগুলো যথেষ্ট বড় আকারের দেখতে লাগছিল, আর সাধারণত এরা মাছ ধরে খায় আর জলাশয়ের কাছাকাছি এরা বাসা করে। আউলদের ফটো ভিডিও করার পর আমরা যখন আবার জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, বাঘ খুঁজে বেড়াচ্ছি, ঠিক সেই সময় একটা গাছের মধ্যে দেখলাম প্রচুর পরিমাণে বাদুড় ঝুলছে।
দিনের বেলা বাদুড়রা সাধারণত ঘুমোয়, আর দেখতেই পাচ্ছেন এখানেও বাদুড়গুলো একই কাজ করছে, ঠিক উল্টো দিকে ঝুলে ঘুমোচ্ছে। রাতের বেলায় বাদুড়দের দেখতে কালো লাগলেও দেখুন এদের মাঝখানের বডি মানে গায়ের কালারটা কিন্তু পুরোপুরি কালো নয়, একটু অরেঞ্জ ধরনের। আমাদের সকালের সাফারির সময় প্রায় শেষ। আস্তে আস্তে আমরা এবার জঙ্গলের বাইরের দিকে বেরোচ্ছি। মেন গেট পৌঁছানোর কিছুটা আগেই হঠাৎ করে দেখলাম বেশ কিছু বুনো শুয়োর বা ওয়াইল্ড বোর চড়ে বেড়াচ্ছে। একটা ওয়াইল্ড বোরের পুরো ফ্যামিলি, বাচ্চা থেকে বড় অনেক রকমের ওয়াইল্ড বোর এখানে ছিল। সকালের সাফারির শেষ সাইটিং ছিল এটা। এরপরে আর কোনো অ্যানিম্যাল সাইটিং হয়নি, যদিও রাস্তায় বেরোনোর সময় বেশ কিছু গ্রে লাঙ্গুর আমরা দেখতে পেয়েছি, যদিও তারা রাস্তার উপরেই দেখতে পাওয়া যায় বেশিরভাগ সময়, জঙ্গলের মধ্যেও মাঝে মাঝে থাকে। তবে আজকে বিকালে আবার আমাদের একটা সাফারি রয়েছে এবং আমরা আবার চেষ্টা করব সকালের যে বাঘটা আমরা দেখতে পেয়েছিলাম তার মুভমেন্ট মোটামুটি বোঝা গেছে, কোন এরিয়াতে আছে সেটাও আমরা জানতে পেরেছি। অতএব বিকেলে ওই এরিয়ার আশেপাশে খুঁজলে আশা করা যায় বাঘটাকে আমরা দেখতে পাবো। সঙ্গে থাকবেন বিকেলের সাফারির জন্য। হ্যালো এভরিওয়ান, টাইম হয়ে গেছে ইভিনিং সাফারির। এখন বাজছে 1:45 মতো, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জিপসি চলে আসবে। এখন যেহেতু অক্টোবর মাস, এই অক্টোবর মাসটাতে কিন্তু 2:30 থেকে ইভিনিং সাফারি শুরু হয়ে যায়, 2:30 থেকে 6টা অবধি। আবার এটা নভেম্বর মাস স্টার্ট হয়ে গেলেই 2:30 হয়ে যাবে দুপুর 2 থেকে বিকেল 5:30 অবধি। বাকি অন্যান্য টাইমে 3:30 থেকে মানে দুপুরে 3:30 থেকে 7টা পর্যন্ত সাফারি হয়। তো এখন মোটামুটি সাফারির জন্য আমরা রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের জিপসি চলে আসবে, আসলেই আমরা সাফারিতে বেরিয়ে যাব। সকালের সাফারিতে মোটামুটি সাইটিং হয়েছে, কিন্তু ভালো ফটো ভিডিও হয়নি। তো চলুন দেখা যাক এখন এই সাফারিতে ভালো ফটো ভিডিও করা যায় কিনা। এবারও আমরা জোন নাম্বার 3তেই যাচ্ছি। সকালেও জোন নাম্বার 3তে ছিল, এখনও জোন নাম্বার 3তেই যাব। জিপসি এসে পিক আপ করে আমাদেরকে নিয়ে চললো গণেশধাম গেটের দিকে, আর গণেশধাম গেট দিয়ে চেকিং করিয়ে আমরা এন্ট্রি নিলাম জোন নাম্বার 3-র উদ্দেশ্যে। এই যে ট্রেকারে চড়া কিছু মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সাফারির জন্য যাচ্ছে না। আপনাদের বলেছিলাম জোন নাম্বার 3-র গেটের কাছে গণেশ মন্দিরের কথা, এরা সেইখানেই দর্শনের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা এখনও ভেতরের চেক পয়েন্টের অনেকটাই আগে রয়েছি, আর এখানে দেখলাম বেশ কয়েকটা জিপসি ক্যান্টার অলরেডি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করে জানতে পারা গেল একটু আগেই নাকি এখানে একটা বাঘের সাইটিং হয়েছে। এই এরিয়াটাও জঙ্গলের অন্তর্বর্তী এরিয়া, আপনাদেরকে আগেও আমি বলেছি এইখানেও বাঘেরা মাঝে মাঝেই চলে আসে। আর এখান দিয়ে লোকজন দেখতেই পাচ্ছেন বাইকে করে, ট্রেকারে করে, অনেক সময় লোকজন হেঁটেও যাতায়াত করে, যার ফলে হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টটা কিন্তু এই জায়গাতে প্রায়ই শোনা যায়। এই ব্যাপারটা নিয়ে কর্তৃপক্ষর কিন্তু আরও ভালোভাবে চিন্তা ভাবনা করার দরকার রয়েছে। যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও বাঘটা আর ফিরে আসেনি, তাই আমরা মেন গেটের দিকে মানে জোন নাম্বার 3-র মেন এন্ট্রি গেটের দিকে রওনা দিলাম। জোন নাম্বার 3-র জন্য ঢুকতে হয় যোগীমহল গেট দিয়ে। যোগীমহল গেট দিয়ে ঢুকে ফাইনাল চেকিং করিয়ে আমরা মেন জঙ্গলের মধ্যে এন্ট্রি নিলাম। প্রথমেই আমরা রওনা দিলাম সেই জায়গায় যেখানে সকালবেলা বাঘগুলো দেখা গেছিলো এবং বাঘের মুভমেন্ট হচ্ছিল কন্টিনিউয়াসলি। বেশ অনেকক্ষণ ধরে এই জায়গাটা চষে বেড়ানোর পরও কোনো রকম কোনো অ্যানিম্যাল অ্যালার্ম কল, পাগ মার্ক কিছুই শোনা যাচ্ছিল না। জঙ্গল পুরো একদম শান্ত ছিল, এমন মনে হচ্ছিল যেন জঙ্গলে কোনো প্রাণীই নেই। বাঘের খোঁজ করতে করতে বাঘের খবর না পেলেও হঠাৎই এক জায়গায় দেখতে পেলাম দুটো কুমির মরার মতো পড়ে আছে, পাড়ে বসে রোদ খাচ্ছে সম্ভবত।
ঘুরতে ঘুরতে হঠাৎ এক জায়গায় দেখলাম বেশ কয়েকটা জিপসি এবং ক্যান্টার দাঁড়িয়ে রয়েছে। প্রথমে ভেবেছিলাম বাঘের কোনো খবর আছে হয়তো, পরে জানতে পারলাম বাঘ নেই এখানে, বেশ কিছু লাঙ্গুর মাটিতে বসে আছে এবং হরিণরাও আরামসে ঘাস খেয়ে চলেছে। লাঙ্গুররা যখন জমিতে বসে ঘাস খাচ্ছে আরামসে, এটা দেখেই বোঝা গেল যে এখানে বাঘের কোনো সম্ভাবনা নেই, কারণ বাঘের কোনো রকম কোনো সম্ভাবনা থাকলেই লাঙ্গুররা কিন্তু একদম গাছের মগডালে উঠে পড়ে। বিকেলবেলা আমাদের সেরকম কোনো সাইটিং হয়নি। হতাশ হয়ে আমরা যোগীমহল গেট ক্রস করে আবার বাইরে বেরিয়ে গেলাম। কিন্তু কে ভাবতে পেরেছিল যে এই মেন রাস্তার উপরে আমরা সচক্ষে বাঘ দেখতে পাবো। আগে অনেকবার শুনেছি যে এই রাস্তায় বাঘরা চলে আসে মাঝে মাঝে, কিন্তু এটা আমার প্রথমবার ছিল যে এই মেন রোডে, মানে এখনও এর আগে আরেকটা চেক পয়েন্ট রয়েছে, তারপরে মেন সাফারি জোন স্টার্ট হয়, কিন্তু তার আগেই দেখুন এই বাঘটা এখানে ঘুরে বেড়াচ্ছে। এটা হলো গণেশ, একটা মেল টাইগার, বেশ বড় সাইজের টাইগারটা। এই মেল টাইগারটাকে দেখার জন্য জিপসি গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছিল এবং অনেকক্ষণ ধরে এর ফটো ভিডিও আমরা করলাম। বেশ কিছুক্ষণ আমাদের সামনে বিভিন্ন রকম পোজ দিয়ে সে আবার জঙ্গলের ভিতরে চলে গেল। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো, আর এইভাবেই আমাদের সাফারি শেষের সময় দুর্দান্ত একটা সাইটিং পেয়ে আমাদের মন বেশ চনমনে হয়ে উঠেছিল। জোন 3 সাফারি এইখানেই শেষ। এরপরে আর জোন 3 সাফারি আমরা করতে যাইনি, যদিও এরপরে আমরা অন্যান্য জোনে সাফারি করেছি, সেই সমস্ত ভিডিও আপনারা কিন্তু দেখতে ভুলবেন না, সেইগুলো আগামী পর্বগুলোতে আসবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। अरे पीछे ले गाड़ी, पीछे ले। हो गया ना खेल खत्म।